বিএনপির যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা, যেটি আমরা আগে বলেছি প্রতিবেদন আছে, নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের উপর ভিত্তি করে একটি সমন্বিত কৌশল ও পথরেখা প্রণয়ন করতে হবে। আমরা এই বিষয়টির উপর বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এই তিনটি ডকুমেন্টই কিন্তু বিএনপির ওনারশিপ আছে, মালিকানা বোধ আছে, তারা স্বাক্ষর করেছেন, প্রকাশ করেছেন, এবং এই তিনটিকে বাস্তবায়ন করার জন্য একটা সমন্বিত কৌশলের প্রয়োজন বলে আমরা মনে করি। অন্যথায় সেটা বিক্ষিপ্ত বা বিভিন্ন কার্যক্রম হতে পারে, কিন্তু বাস্তবে পরিপূর্ণ রূপায়ণ সম্ভব নাও হতে পারে। এবং এই সমন্বিত কৌশলে এবং পথরেখা অনুযায়ী বাস্তবায়নযোগ্য সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় আমরা জোরালোভাবে উল্লেখ করতে চাই। সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় সুশাসন এবং দুর্নীতি বিরোধী উপাদান সক্রিয়ভাবে অবশ্যই পালন হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মনে করি দুর্নীতির নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে যে অন্য সকল যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের পূর্বশর্ত। দুর্নীতি বিরোধী অবস্থান এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের বিশাল সুযোগ আছে এবং আছে সক্ষমতা, কিন্তু এর পাশাপাশি সুযোগ এবং সক্ষমতা আমরা জোরালোভাবে বলতে চাই। সরকারের বিশাল যে গণরায় আছে এবং সংসদে 2/3 বেশি আসন আছে এবং জাতীয় সমর্থন আছে। তার উপর ভিত্তি করে সরকার যেটা চায় সেটা অবশ্যই অঙ্গীকার বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা এবং সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেও থাকতে পারে বহুমুখী প্রতিকূলতা এবং ঝুঁকি। সেই ঝুঁকিগুলো কি, তার ঝুঁকির কী ধরনের, কী সূত্র এবং স্বরূপ, এবং সেটি কী প্রক্রিয়ায় ঝুঁকিগুলো আসে এবং সেগুলো তাদের যে প্রভাব সৃষ্টি করে সেগুলো চিহ্নিত করে ম্যাপিং করে তার উপর ভিত্তি করে মোকাবেলার কৌশল অবলম্বন করতে হবে। আমরা এটিকে বিশেষভাবে গুরুত্ব দিই এই কারণে যে আমরা সবসময় দেখেছি বাংলাদেশে সবসময় সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দেয়, সুশাসনের ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর করা যায় না, কারণ অভ্যন্তরীণ প্রতিরোধ সবচেয়ে বেশি অন্যতম উপাদান হিসেবে কাজ করে, যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কাজে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে প্রত্যাশা এবং অর্জনের সম্ভাবনা, তার পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করে সেটাকে নিরসনের উপায় বের করার প্রতি গুরুত্ব আরোপ করছি। এ প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো বা প্রায় 133 বা তারও বেশি হতে পারে অধ্যাদেশ পরিণত হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোন যুক্তিতে কোনগুলো এবং কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না, তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। যুক্তিগুলো কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসভাকে প্রকাশ করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়গুলো আমি আবার ফিরে আসছি, ক্ষমতাসীন দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের এবং আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের প্রায় সকল পেশাজীবীর মধ্যেই একাংশের মধ্যেই দৃশ্যমান একটা প্রবণতা, যেটা আমরা এর আগেও আপনাদের মাধ্যমে বলেছি, এবার আমাদের পালা। এই যে এবার আমাদের পালা যে সংস্কৃতি, সেটার বিকাশ রোধে, সেটাকে প্রতিহত করার জন্য দলীয় দল ও দলীয় অঙ্গ সংগঠন সহ সকল দলীয় আনুগত্য পুষ্ট সকল ক্ষেত্রে শুদ্ধতার চর্চা নিশ্চিত করতে হবে, এবং সেই জন্য দল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার দিক নির্দেশনা সহ সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। আমরা মনে করি যে এখনই সময় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে রাজনৈতিক দল, তাদের নিজস্ব দল এবং দলের যে অঙ্গ সংগঠন এবং দলের সমর্থনপুষ্ট যে শক্তিগুলো আছে, তাদেরকে জোরালো বার্তা দেওয়া যে দুর্নীতির কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, এবং এটি যে গ্রহণযোগ্য নয় সেটা নিজেদের মধ্যে থেকে আগে শুরু করতে হবে। বিএনপির অভ্যন্তরেই বিএনপির সরকারের সাফল্যের পরিপন্থী শক্তি যেন ক্রমান্বয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠতে না পারে, সেই জন্য সুচিন্তিত কৌশল অবলম্বন করতে হবে। কর্তৃত্ববাদের পতন এবং নির্বাচনে বিশাল জয়ের ফলে রাজনৈতিক এবং সরকারি অবস্থান, জনপ্রতিনিধিত্ব এবং অন্য কোনোভাবে ক্ষমতার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্টতা থাকলেই সেটাকে ক্ষমতার অপব্যবহারের এক ধরনের বা দুর্নীতির লাইসেন্স হিসাবে বিবেচনা করার যে চর্চা দৃশ্যমান সবসময় ছিল, এখনো আছে, সেটিকে কঠোরভাবে প্রতিরোধ এবং বিলুপ্ত করতে হবে। সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে
ও সংশ্লিষ্ট অংশীদারদের সাথে বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে একটি জনপ্রতিনিধি আচরণবিধি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে সংসদের সদস্যবৃন্দর পাশাপাশি সকল পর্যায়ে জনপ্রতিনিধির জন্য আচরণবিধি থাকবে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজিকে স্বাভাবিকতা প্রদানের সকল অপচেষ্টার বিরুদ্ধে সরকারি শীর্ষ পর্যায় থেকে কঠোর বার্তা এবং নির্দেশনা দিতে হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাবমুক্ত করার জন্য সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এই বিষয়, এই কারণে যে বাংলাদেশে যে বিপর্যয় হয়েছে গণতান্ত্রিক অগ্রযাত্রার বিপরীতে, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সকল পেশাজীবী সংগঠনের মধ্যে দলীয়করণ। এটা কোনো দলের একচ্ছত্র বিষয় ছিল না। আমাদের বড় দলগুলি সবাই এই প্রবণতায় লিপ্ত হয়েছেন, যে কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়েছে এবং পেশাজীবী সংগঠনগুলো দলীয় প্রভাবের কারণে তার সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করেছে কর্তৃত্ববাদ বিকাশের। সেই অভিজ্ঞতায় সবচেয়ে যে শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম আমি মনে করি যে বর্তমান সরকারের দল, সরকার এবং সরকারি দল। কাজে এই অজ্ঞতার পুনরুক্তি তারা করবেন না, সেই বিশ্বাস রেখে আমরা বলতে চাই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয় প্রভাবমুক্ত করতে হবে। এরপরে আমরা যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে দুর্নীতি প্রতিরোধের কথা। আমরা সবসময় বলি, আমরা মনে করি যদি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো কাজ করতে হবে, কিন্তু সেটি এককভাবে কোনো প্রতিষ্ঠানের বিষয় নয়। এই বিবেচনায় আমরা, যেটা আপনারা জানেন যে জুলাই সনদের অন্তর্ভুক্ত ৭৪ নম্বর ধারায় যারা সেটি দেখেছেন বা দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তার উপর ভিত্তি করে সকল রাজনৈতিক দলের সম্মতিক্রমে কোনো প্রকার নোট অফ ডিসেন্ট ছাড়া একটি বিষয়ে ঐক্যমত হয়েছে যে একটা জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণীত হবে। সেই কৌশলটি যদি যেন প্রণীত হয়, যার মাধ্যমে দুদকের পাশাপাশি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সকল সরকারি খাত এবং সকল নজরদারি সংস্থাগুলোর জন্য নির্ধারিত দায়িত্ব থাকবে রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এমনকি পাবলিক সেক্টর, বেসরকারি খাত, গণমাধ্যম সহ সকল প্রতিষ্ঠানের যে ভূমিকা থাকবে, নিজস্ব অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ ভূমিকা, সেটি চিহ্নিত করা হবে এই কৌশলে এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তাব করেছি এবং সেটি সকলের ঐক্যমত্য হয়েছে। তাই সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন করছি যত শীঘ্র সম্ভব এরকম কৌশলটি প্রণয়ন করা, বাস্তবায়নের জন্য সংবিধানের যে বিধান আছে সে অনুযায়ী ন্যায়পালের পদ সৃষ্টি করে ন্যায়পাল এই জাতীয় কৌশল, দুর্নীতিবিরোধী জাতীয় কৌশল কতটুকু প্রতিফলিত হচ্ছে সেটা পর্যবেক্ষণ করবে এবং প্রতিবেদন করবে এবং সেটি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। এই অবস্থা সৃষ্টি করতে হবে। এরপরে জুলাই সনদের ৪৩ নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী এবং এই বিষয়টাও কোনো দলের কোনো প্রকার দ্বিমত বা নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে। সেটি হচ্ছে যে আমাদের সংবিধানের ২০-২ অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করে সেখানে সকল প্রকার ক্ষমতা, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারকে, সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহারকে অবৈধ হিসেবে ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী ভূমিকা ও দায়িত্ব নির্দিষ্ট করে একটি জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল, যেটা আগে বলেছি, ন্যাশনাল স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে। এবং এরপরে যে বিষয়টি গুরুত্ব করতে চাই, আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বাংলাদেশে কালো টাকা বৈধতা করার একটা সুযোগ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাখা হয়েছিল। আমাদের সহ আপনাদের সহ সকলের চাপের প্রেক্ষিতে সেটাকে রহিত করা হয়েছে। আমরা এই বিষয়টিকে আর পুনরাবৃত্তি দেখতে চাই না। তার কাজে আমাদের প্রস্তাবনা হচ্ছে, যেটি জুলাই সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবনার অংশ, সেটি হচ্ছে যে একটা সুনির্দিষ্ট আইন করে কোনো প্রকার কালো টাকা বৈধতার সুযোগকে চিরতরে বন্ধ করতে হবে। বিভিন্ন স্তরে ক্ষমতাধর এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদের স্বার্থের দ্বন্দ্ব নিষ্পত্তি এবং প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করতে হবে। অর্থাৎ স্বার্থের দ্বন্দ্বের কারণে যে জাতীয় সিদ্ধান্তগুলো হয় সেখানে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের প্রতিফলন ঘটে, যেটি আমরা সবসময় দেখে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা দেখেছি, কর্তৃত্ববাদী সরকারের সময় তো অবশ্যই। সেই ধারাবাহিকতা প্রতিরোধ করার জন্য সকল যাদের হাতে ক্ষমতা তাদেরকে তাদের স্বার্থের দ্বন্দ্বটা প্রতিহত করার জন্য স্বার্থের দ্বন্দ্ব নিরসন, আইনি এবং ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে সুনির্দিষ্টভাবে। যে প্রক্রিয়া বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়, সিংহভাগ অর্থ পাচার হয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে
চূড়ান্ত মালিকানা ও তথ্যের ঘাটতি, প্রকাশের ঘাটতির অভাব বা প্রকাশের ঘাটতি। অর্থাৎ আমরা যে বিষয়টি এখানে একইভাবে জুলাই সনদে অন্তর্ভুক্ত যে বিষয়টি আছে, বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট, অর্থাৎ চূড়ান্ত মালিকানা বা তথ্যের প্রকাশের আইন, এবং তাই সেই মালিকানার তথ্যসমূহ জনগণের কাছে প্রকাশযোগ্যভাবে উপস্থাপনা করার জন্য একটি রেজিস্টার, উন্মুক্ত রেজিস্টার পদ্ধতি চালু করতে হবে। বিভিন্ন দেশে এর মাধ্যমে কর ফাঁকি থেকে শুরু করে অর্থ পাচার, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত এই বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারের সাথে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু গৃহীত হয়নি। সৌভাগ্যের বিষয় জুলাই সনদে সেটি অন্তর্ভুক্ত হয়েছে, এবং এই বিষয়টিকে আমরা বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো, এবং বর্তমান সরকার ক্ষমতাসীন দল বিএনপিও এই প্রস্তাবের প্রতি সম্মতি জানিয়েছে। কাজে এই বিষয়টি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এর পাশাপাশি আরেকটি সম্পূরক একটি আইনের কথা আমরা বলছি, সেটা হচ্ছে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড, বা যেটি আন্তর্জাতিকভাবে প্রণীত একটি সমন্বিত একটা ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশি এবং বাংলাদেশের অভ্যন্তরে, দেশের বাইরে বাংলাদেশি সকল নাগরিক বা প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, আর্থিক লেনদেন, সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে নজরদারি কর্তৃপক্ষের কাছে অ্যাভেলেবেল হবে। সেই বিষয়টি, সেই সম্পর্কিত একটা আন্তর্জাতিক চুক্তি আছে, সেই চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডে অংশগ্রহণের জন্য আমরা জানাই। এই বিষয়টিতেও সকল রাজনৈতিক দল বিএনপি সহ ঐক্যমত্য ছিল। কাজে এর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। কর্তৃত্ববাদী প্রাতিষ্ঠানিকরণের এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাত সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দখলের হাতিয়ার হিসাবে, অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত যে গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ডিজিএফআই, এসবি, ডিবি, এনএসআই ইত্যাদি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো থাকবে, তাদের দায়িত্ব আছে জাতীয় নিরাপত্তার সাথে, রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে তাদের কাজ করতে হবে তাদের নিজস্ব অবস্থান থেকে, কিন্তু তাদেরকে মানবাধিকার, অধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করা, অর্থ পাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা থেকে উত্তরণের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। এটি ছাড়া বাংলাদেশের সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়, অর্থ পাচার নিরোধ করা সম্ভব নয় বলে আমরা মনে করি। একই সাথে র্যাব নামক যে প্রতিষ্ঠানটি আছে, আপনারা জানেন, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমনকি সম্প্রতি যে গুম প্রতিরোধ কমিশনের প্রতিবেদন, সেখানেও র্যাব বিলুপ্ত করার প্রস্তাবনা এসছে, দাবি উত্থাপিত হয়েছে। আমরা সেই দাবিটি পুনর্ব্যক্ত করছি, সরকারের কাছে আবেদন জানাচ্ছি, র্যাব বিলুপ্তির পথে অগ্রসর হতে হবে। ইতিমধ্যে আমরা আপনারা শুনেছেন অন্তর্বর্তী সরকারের সময় যে সমস্ত অধ্যাদেশগুলো হয়েছে, তার মধ্যে একটি অধ্যাদেশ বেশ আলোচিত, অনেক প্রত্যাশার অধ্যাদেশ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ, যেটি জুলাই সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত আছে। কিন্তু সেই অধ্যাদেশটি যেটি প্রণীত হয়েছে, সেটা আমরা প্রকাশ্যভাবে বলেছি, বিশ্লেষণ করে বলেছি যে এটি কোনো অবস্থায় প্রত্যাশিত ছিল না, যে প্রত্যাশা আছে সেটা পূরণ করতে ব্যর্থ হবে। কাজেই সরকারের পক্ষ থেকে আহ্বান, এই অধ্যাদেশটি বাতিল করে তার পরিবর্তে সমস্ত অংশীজনকে সম্পৃক্ত করে এমন একটি অধ্যাদেশ আইন প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে পুলিশের স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি তাদের পেশাগত উৎকর্ষ বিকাশের সুযোগ নিশ্চিত করার জন্য এই স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে স্বাধীন পুলিশ কমিশন ভূমিকা পালন করতে পারবে। এবং সেই লক্ষ্যে এমনভাবে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে হবে, যাতে করে বিশেষ করে পুলিশের অভ্যন্তরীণ নিজস্ব কর্মীদের অভিযোগ এবং পুলিশের বাইরে জনগণের যারা সেবাগ্রহীতা, পুলিশের সেবাগ্রহীতা, তাদের অভিযোগের সম্পূর্ণ নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং কার্যকর সুরাহা বা সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সাধারণ মানুষের, প্রতিটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি স্বাধীন পুলিশ কমিশন, সেটি যেন প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার অনতিবিলম্বে একটা উদ্যোগ গ্রহণ করে, সেটি আমরা আহ্বান জানাচ্ছি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যেই অধ্যাদেশটি করেছে, সেটি বাতিল করতে হবে, সেটি আমাদের কাছে আমরা ইতিমধ্যে জানিয়েছি। আপনারা সবাই লেখালেখি করেছেন, যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তথ্য কমিশনের বিষয়টি আপনাদের মাধ্যমে ইতিমধ্যে বহুবার আমরা আলোচনা করেছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর পার করে দিয়েছে, কমিশনটি গঠন করেনি। আর আমরা আশা করব বর্তমান সরকার, নতুন সরকার অনতিবিলম্বে এই কাজটির প্রাধান্য দিবে, তথ্য কমিশন গঠন করবে। পাশাপাশি তথ্য কমিশন তথ্য অধিকার আইন যেটি আছে, সেটি যেই দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করেছি আমরা বিভিন্নভাবে, সেগুলোকে বিবেচনায় নিয়ে আইনটি সংশোধন করতে হবে এবং অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন করতে হবে, স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে।
সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রকৃত অর্থে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেরকম পরিবেশ নিশ্চিত করতে হবে এবং এসব প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের নিয়োগে দলীয়করণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এর মধ্যে আছে অবশ্যই নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, মহাসাগরিক নিয়ন্ত্রণ কার্যালয়, সরকারি কর্ম কমিশন ইত্যাদি। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতার ভিত্তিতে সকল সরকারি আধা সরকারি নিয়ন্ত্রক সংস্থা, স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বিদ্যমান দলীয় লেজুর ভিত্তিক সকল পেশাজীবী বিশেষায়িত সেবা খাত ভিত্তিক সংগঠন বা সমিতি বিলুপ্ত করে সংশ্লিষ্ট পেশাজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষায় দলীয় প্রভাবমুক্ত সংগঠন ও সমিতি প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে কোনো পেশাজীবী মানুষের জন্য দলীয় সংগঠন থাকতে হবে তাদের পেশাগত স্বার্থ সুরক্ষার জন্য, প্রমোশনের জন্য, কিন্তু সেটাকে দলীয় প্রভাবে পরিণত হওয়ার কারণে যেটা আমরা দেখেছি সবসময়, আপনারা নিজেরাও সেটা ভুক্তভোগী। আমরা মনে করি যে যারা ক্ষমতা আছেন তারাও সেটা ভুক্তভোগী। দলীয়করণের কারণে যেটি হয় শুধু পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি হয় তাই নয়, এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর রূপ ধারণ করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং সাম্য ন্যায় বিচার ভিত্তিক উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে। অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহরণে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, পেশাভিত্তিক জনগোষ্ঠীর পরিচয় ও স্বকীয়তা বজায় রেখে মৌলিক অধিকার নিশ্চিতে এবং রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধাশীলতা, সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি স্বতন্ত্র ডাইভার্সিটি কমিশন অর্থাৎ বৈচিত্র্য কমিশন গঠন করতে হবে। এই বিষয়টি আপনারা জানেন, যারা আমাদেরকে ফলো করেন, আমরা দীর্ঘদিন যাবত এই দাবিটি উত্থাপন করছি এবং তার পিছনে যুক্তিও আছে। বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই দেশে আমরা মনে করি সকল নাগরিকের সমান অধিকার, তার পরিচয় নির্বিশেষে। কাজে বৈচিত্র্য কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে, আমরা বাংলাদেশে সেটি হোক, এবং বৈষম্য বিরোধী আইন একটি যেটা আছে খসড়া, সেটিও অনতিবিলম্বে প্রণীত হোক, সেই প্রত্যাশা আমরা নতুন সরকারের কাছে করছি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট পথরেখা প্রণয়ন এবং সেটা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশের মানুষের চিন্তা বিবেকের স্বাধীনতা, মত প্রকাশ, বৈচিত্র্যপূর্ণ লোকায়ত সংস্কৃতি চর্চা, শান্তিপূর্ণ সমাবেশ, ধর্ম বিশ্বাসের স্বাধীনতা ইত্যাদি লুণ্ঠিত হয় এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে সরকার এবং সরকার সমর্থনপুষ্ট বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের। কর্তৃত্ববাদী সরকারের সময়ে এবং পরবর্তী সময়ে বিভিন্ন হাই প্রোফাইল এবং শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের অনুসন্ধান অব্যাহত রাখতে হবে এবং কার্যকর করতে হবে, কার্যকরভাবে ত্বরান্বিত করতে হবে। ব্যবসায়িক ও ব্যক্তি মালিকানাধীন খাতের একাংশ কর্তৃক নীতি করায়ত্ত যোগসাজশ সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার রোধে এবং জবাবদিহিমূলক টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ব্যক্তি মালিকানাধীন ব্যবসা খাতে শুদ্ধাচার চর্চা কৌশল অর্থাৎ বিজনেস ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য পথরেখা নির্ধারণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীন, নিরপেক্ষ, বিশেষ করে স্বার্থে সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতের স্বার্থে নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট খাতে পরীক্ষিত দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে সর্বোপরি গভর্নরের দায়িত্বের আওতাভুক্ত সকল বিষয়ে স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনে সক্ষম এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে আপনারাই বিভিন্নভাবে তুলে ধরেছেন নতুন গভর্নর যিনি নিযুক্ত হয়েছেন তার স্বার্থের দ্বন্দ্বের বিষয়গুলো এবং তার প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতে প্রশ্নবিদ্ধ, এবং সেই কারণে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা যথাযথ পালন করতে পারবেন না বলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা অসম্ভব হবে এই ধরনের নেতৃত্বের আওতাধীন। কাজেই এই নেতৃত্ব এই গভর্নর নিয়োগ বাতিল করে নতুন করে উপযুক্ত গভর্নর নিয়োগ দিতে হবে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ অপসারণ প্রক্রিয়া স্বচ্ছ কাঠামো প্রবর্তন, পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব কমানো এবং স্বাধীন বিশেষজ্ঞ সদস্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। বিদ্যমান জ্বালানি মহাপরিকল্পনা ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান 2023 বাতিল করে
এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত নতুন খসড়া মহাপরিকল্পনা সেটিও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, সেটা পুনর্বিবেচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ততার মাধ্যমে কৌশলগতভাবে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব প্রদান করে নতুন মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের প্রাপ্য অর্থ, দেশি এবং বিদেশি অর্থ, ঋণ বা অনুদান নয়, বরং ক্ষতিপূরণ হিসেবে প্রদানের যে দাবি আমাদের, সেটি জোরদার করতে হবে এবং সেটি বাস্তবায়নের জন্য সরকারের সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে সমস্ত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারা যে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেটা ক্ষতিপূরণ হিসেবে আদায় করার জন্য সরকারের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড সহ অন্যান্য জলবায়ু তহবিলের ব্যবস্থাপনায় এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করতে হবে। পদ্মা ব্যাংকে আটকে থাকা জলবায়ু পরিবর্তন তহবিলের পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিব্রতকর একটা বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে কোনো গুরুত্ব দেয়নি, যে জলবায়ু তহবিলের সামান্য কিছু টাকার সার্বিক বিবেচনায় কিন্তু জলবায়ু তহবিলের জন্য বিশাল একটা অঙ্ক, প্রায় $900 মিলিয়ন সেই পদ্মা ব্যাংকের হাতে আটকে আছে। সেই টাকাটি পুনরুদ্ধারের জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের দিক থেকে এই পর্যন্তই ছিল আপনাদের কাছে উপস্থাপনা। আমি আগেই বলেছি যে এই প্রস্তাবনা ভিত্তি করে একটি পলিসি ব্রিফ আমরা সরকারের কাছে আজকেই প্রেরণ করব এবং আশা করি যে তার উপর ভিত্তি করে আমরা সরকারের সাথে এটি বাস্তবায়নের জন্য আমাদের সক্ষমতা অনুযায়ী এনগেজমেন্ট বা অতি পরামর্শ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব। একটু নাম আর পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। পিছনে মাইক্রোফোন আছে। টেলিভিশন সরকার তো কয়েকদিন গেল, আপনি দেখছেন এখন পর্যন্ত সরকার প্রধানের যে বক্তব্যগুলো গণমাধ্যমে এসেছে বা তার মন্ত্রিসভায় এমপিদের সামগ্রিক এইটুকু সময়ের মধ্যে কি মনে হয় সরকার কি সুশাসন বা দুর্নীতির বিরুদ্ধে কতটা সোচ্চার বলে আপনি মনে করছেন? এটা আমাদের শুরুতেই বলেছি, আমি আবার উপস্থাপনা ছিল, আবারও বলছি যে ইতিমধ্যে আমরা যেটা দেখেছি নির্বাচিত নতুন সরকার প্রধান, বিশেষ করে নতুন সরকার প্রধান বেশ কিছু ঘোষণা, অঙ্গীকার এবং পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আশাব্যঞ্জক। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি প্রতিরোধক সম্ভাবনা সৃষ্টির যে প্রত্যাশা মানুষের, সেটি পূরণের সক্ষমতার দৃষ্টান্ত দেখিয়েছেন। সেটি অস্বীকার করার উপায় নেই, বরং আমরা তাকে সাধুবাদ জানাই এবং এই ধারা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি। কিন্তু পাশাপাশি এবং একই সাথে মন্ত্রীদের মধ্যে নতুন সরকারের মন্ত্রী পরিষদের অনেক সদস্যই ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্নভাবে বক্তব্য কিন্তু দুর্নীতি বিরোধী অবস্থান ঘোষণা করেছেন, নিজস্ব যার মন্ত্রণালয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন। সেটিও আশাব্যঞ্জক বলে আমরা মনে করি। কিছু সরকারের পদক্ষেপ, যেটি আমি রিপিট করতে চাই না, সেগুলো ইতিমধ্যে মানুষের মধ্যেও আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে। কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, বা এরকম বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, বা দুদকের যে চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আবার আমাদের মধ্যে আসে, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। এবং সেটিরই দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, যেটা মর্নিং শোজ দ্য ডে আমাদের কাছে এই যে আর্লি সময় এখন, তাতে সম্ভাবনা প্রচুর কিন্তু ঝুঁকি অনেক আছে বলে সেটা আমরা মনে করছি। এই বিষয়গুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই লক্ষ্যে বিশেষ করে আমরা যেই একটি পরামর্শ আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, যে বিষয়টি আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে সরকারকে ভাবতে হবে দুটো জিনিস, যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয়ের বিষয়টি, দুর্নীতি যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের সংগঠনকে বলতে হবে, নিজের মন্ত্রী পরিষদকে বলতে হবে এবং সার্বিকভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট বা সরকারের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট যে কোনো মহল পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাইকে এই বার্তা দিতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শুধু দেশবাসীকে একটা ঘোষণা দেওয়ার জন্য নয়, নিজেরা চর্চা করার জন্য। এটি হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে রিপিট করছি যে এই যে অঙ্গীকারগুলো, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধের যে অঙ্গীকার,
সে তার পরিপন্থী শক্তি সরকারের অভ্যন্তরেই থাকতে পারে, সেটি মনে রাখতে হবে। সেই কারণে ওই যে ঝুঁকি বিশ্লেষণের কথা বলেছি, ম্যাপিংয়ের কথা বলেছি, এবং সেই ঝুঁকিটা কীভাবে নিরসন করা যাবে, আমি মনে করি যে সরকার প্রধানের যে অঙ্গীকার এবং যে প্রত্যয় আমরা দেখছি, যে পদক্ষেপগুলো দেখছি, তার উপর ভিত্তি করে আমি আস্থার সাথে বলতে চাই সেটি চেষ্টা করলে সব নিয়ন্ত্রণ করা সম্ভব।